ইলেকট্রিক কারেন্ট না, ডাইমেনশন ডাইমেনশন কিসের কিসের বললে? ইলেকট্রিক কারেন্ট লেখা হয় হচ্ছে কিউ। হ্যাঁ, কারেন্ট কারেন্ট লেখা হয় কিউ দিয়ে, আর যেটার ইয়ে হচ্ছে অ্যাম্পিয়ার, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, আর হচ্ছে তুমি কি কি বললে, ম্যাগনেটিক ফ্লাক্স, কারেন্টের ডাইমেনশনটাই তো ওটা। হ্যাঁ, ইলেকট্রিক কারেন্টটা তো একটা ইয়ে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমরা যেমন আমরা হয়ে গেল, আমরা যখন টেম্পারেচার লিখবো, টেম্পারেচারের ডাইমেনশন কে দিয়ে, কেলভিন দিয়ে। যখন ইলেকট্রিক কারেন্ট লিখবো তখন লিখবো কি, আবার যখন আমি লিখবো এমএলটি, এমএলটি তো হচ্ছে মাস লেন্থ, মাস টাইম লেন্থ, যেটা এমটিএল, যেটা এমএলটি মাস টাইম লেন্থ। আর হচ্ছে বাকি সাতটার জন্য ওই যে বলেছিলাম যে প্রত্যেকটার যে ইয়েটা ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে এটা লেখা হচ্ছে। ইলেকট্রিক কারেন্ট কোথাও দেখবে কিউ, কোথাও দেখবে আই, ক্যাপিটাল আই, আই আই পাবে। স্মল কিউ দিয়ে যখন বোঝাবে তখন সেটা কুলম্ব বোঝাচ্ছে, আর ক্যাপিটাল আই দিয়ে যখন বোঝাবে তখন সেটা অ্যাম্পিয়ার। শোনা যাচ্ছে না অন্বেষা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আজকে কি পড়বো? কেমিস্ট্রি, কেমোসোডরি। আগের দিন কতদূর কি মনে আছে? যাই, হ্যাঁ, আগের দিন কি বলেছিলাম, কেমিস্ট্রি কি পড়বো? অ্যাটমিক স্ট্রাকচার। কেমন দেখতে অ্যাটম? অ্যাটম কেমন দেখতে হয়? অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা কে দেয় প্রথম? ডাল্টন। কত সালে? 1809। সেটাকে আমরা কি বলি? ডাল্টনের হাইপোথিসিস, বা ডাল্টনস অ্যাটমিক হাইপোথিসিস, বা অ্যাটমিক ফর্মুলা, অ্যাটমিক থিওরি, যাই বলি না কেন, ব্যাপারটা একটাই তো। আচ্ছা, অ্যাটম, ডাল্টন কি কি বলেছিল অ্যাটম সম্পর্কে? এটা তো অ্যাটম তো, নাকি? বোঝা যাচ্ছে ছবি? চেনা চেনা লাগছে? এটা হচ্ছে অ্যাটম। ডাল্টন বলে অ্যাটম সম্পর্কে ডাল্টন কি বলেছিল? স্মলেস্ট পার্টিকেল। আর বাড়ি থেকে বলেছিলাম দেখে আসতে। ডাল্টন অ্যাটম সম্পর্কে কি কি ভুল বলেছিল সেটা দেখে আসতে বলেছিলাম। কেউ দেখে আসেনি, তাই তো? বাহ, ও আমি পড়াবো না ওটুকু আর। যদি বাড়ি থেকে না পড়ে আসো তাহলে আমি আরো পড়াবো না। ডাল্টন অ্যাটম, অ্যাটম সম্পর্কে কতগুলো ভুল হাইপোথিসিস বলেছিল দিয়েছিল। যেটা অ্যাটম। হ্যাঁ বলো, হ্যালো স্যার, বলো ওটা কি বলেছিল বলো। ও বলেছিল যেটা ডাল্টন বলেছিলেন যে এটা বিভাজ্য নয়, হ্যাঁ, কিন্তু পরে দেখা গেছে এটা বিভাজ্য, মানে ডিভাইড হয়ে গেছে। পরে দেখা গেছে ডিভাইড করা যাচ্ছে। ডাল্টন বলেছিল অ্যাটমের স্ট্রাকচার হচ্ছে রাউন্ড শেপ, সলিড। পরে দেখা গেছে অ্যাটম সলিড নয়, বেশিরভাগ জায়গা ফাঁকা। ডাল্টন বলেছিল অ্যাটম যখন কোনো রিয়াকশনে অংশগ্রহণ করবে তখন সে হোল নাম্বারে অংশগ্রহণ করবে। হোল নাম্বারে বলতে আমি যদি দেখি যে একটা হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি করে কি H2O, দেখা যাচ্ছে তো? দেখাচ্ছে নাকি তোমাদের মোবাইলে? হ্যাঁ, তোমরা কি সব ঠিক ছবি ঠিকই কি দেখা উল্টো যাচ্ছে। উল্টো দেখতে পাচ্ছ কি? না স্যার, ঠিকই আছে। ঠিকই দেখছো? বাহ। আচ্ছা, ডাল্টন বলেছিল যে যখন অ্যাটম কোনো রিয়াকশনে অংশগ্রহণ করবে তখন সে সবসময় হোল নাম্বারে অংশগ্রহণ। হোল নাম্বারে বলতে এই যে হাইড্রোজেনের কটা অ্যাটম আছে এখানে, হাইড্রোজেনের কটা অ্যাটম আছে?
অক্সিজেনের 2টো। কখনোই এমন হবে না যে হাইড্রোজেনের 1.5টা অ্যাটম বা অক্সিজেনের 2.7টা অ্যাটম অক্সিজেন এরা এরা গিয়ে তো ওই বোর্ডের আর এই বোর্ডের কি হয়, এরা এরা রিয়াকশনে অংশগ্রহণ করবে, এমন হবে না কখনো। হলে সম্পূর্ণ হোল নাম্বারে অংশগ্রহণ করবে, আর নালে পরে করবে না। ক্লিয়ার? আবার ডাল্টন বললো যে অ্যাটমকে ভাঙা যাবে না, অ্যাটমের ভিতরে কিছু নেই। পরবর্তীতে আমরা দেখলাম কি কি আছে অ্যাটমের মধ্যে, কি কি দেখি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো বেসিক্যালি অ্যাটমের মধ্যে যদি টোটাল সাব অ্যাটমিক পার্টিকেল আমরা দেখি, যদি সাব অ্যাটমিক পার্টিকেল বলি, সাব অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল কাদের বলবো, যে একটা অ্যাটমকে ভাঙলে পরে যা যা পাওয়া যাবে। তো নর্মালি আমরা জানি কি কি পাওয়া যায়, একটা পাওয়া যায় প্রোটন, একটা পাওয়া যায় নিউট্রন, একটা পাওয়া যায় ইলেকট্রন। কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায় টোটাল 36টা, টোটাল 36টা সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, যার মধ্যে আমাদের কাজ করতে হবে মাত্র 3টে নিয়ে। ইলেকট্রন জানি, ইলেকট্রন কি জিনিস, নেগেটিভ চার্জ, তাই তো, নেগেটিভলি চার্জ পার্টিকেল, সেটাকে বলছি হচ্ছে ইলেকট্রন। প্রোটন কি, প্রোটন, প্রোটন কিন্তু যদি থিওরিটিক্যালি দেখি, প্রোটন নিজে কোনো পার্টিকেল না, প্রোটন হচ্ছে 3টে পার্টিকেলের কম্বিনেশন, 3টে সাব অ্যাটমিক পার্টিকেলের কম্বিনেশন। আপ কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক আর 2টো ডাউন কোয়ার্ক। টোটাল হচ্ছে 6টা কোয়ার্ক, 6টা অ্যান্টি কোয়ার্ক, 6টা ফ্লোন, আর হচ্ছে হিউজ বোসন কণার মধ্যে ওখানে 3-4টে, আর একটা আছে হিউজ বোসন কণা। এই মিলে টোটাল 36টা, ঠিক আছে। আর হচ্ছে ইলেকট্রন, এরা সব মিলে হচ্ছে টোটাল 36টা। তো আমাদের কাজ হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনকে নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রন বললাম কি, ইলেকট্রন কি, নেগেটিভ চার্জ, প্রোটন, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন নিউট্রাল। এবার এই যে ব্যাপারগুলো, এগুলো তোমাদের একটু ডিটেলসে জানতে হবে যে ইলেকট্রন কে আবিষ্কার করে। আগের দিন বলেছিলাম ক্লাসে, কে আবিষ্কার করে ইলেকট্রন, কে আবিষ্কার করে, জে থমসন, জে থমসন আবিষ্কার করে ইলেকট্রন, জোসেফ জন থমসন। এটা হচ্ছে তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে ইলেকট্রন কে আবিষ্কার করে, তার নামটা বলো, তার নামটা কি, জে থমসন। রিসেন্ট ফুল নাম দরকার নেই, জে থমসন পর্যন্ত হলেই হবে। রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী কবে আবিষ্কার করে ইলেকট্রন, 1897-এ। এই যে জিনিসটা রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী এই কোশ্চেন আসছে এখন, কে আর জিজ্ঞেস করছে কত সালে ইলেকট্রন আবিষ্কার। এবার যেমন তোমার মেইনসে জিজ্ঞেস করেছে প্রোটন, নিউট্রন কবে আবিষ্কার হয়, সাল। তো ইলেকট্রন দেখতে কেমন হয়, ইলেকট্রন দেখতে কেমন হয়, রাউন্ড শেপ। বেসিক্যালি ওরকম রাউন্ড শেপ হয় না, বাট আমরা ভেবে নিই একটা রাউন্ড পার্টিকেল হয়, যার চার্জটা কি হয়, যার চার্জটা নেগেটিভ, চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রনের মাস কত, ভর, ইলেকট্রন তো একটা পার্টিকেল, পার্টিকেল হলে তার একটা ভর থাকবে, মাস থাকবে। তার মাসটা কত, তার মাসটা হচ্ছে এইটা। তোমাকে পরীক্ষায় লিখতে হবে 9.11 বা 9.1 ইন্টু 10⁻³ -31 এটা কি, কেজি, কিলোগ্রাম। এটা
এটা কি তাহলে? এটা হচ্ছে কিলোগ্রাম, কেজি। এটাকে যদি গ্রাম করি তাহলে কি হবে? কেজি থেকে গ্রাম করলে কি করতে হয়? গুণ করতে হয় কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে এটার কি হবে? 9.1 ইন্টু 10⁻⁻28। কেন? 1000 দিয়ে গুণ করলে কমে গেল কেন পাওয়ার? 1000 দিয়ে গুণ করলে পাওয়ারটা কমে গেল কেন? এটা নেগেটিভ ছিল। এটার সাথে যখন নেগেটিভটাকে যখন গুণ করবো তখন নেগেটিভ থেকে কমবে না বাড়বে? কমে যাবে। তাহলে এটা হচ্ছে কি? গ্রামে। ক্লিয়ার? দেখা যাচ্ছে? সম্পূর্ণ বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আছে। তাহলে ইলেকট্রনের মাস কত? কত হলো? 9.1 বা 9.11, যে কোনো জায়গায় এরকম দেখবে, ইন্টু 10⁻⁻28 গ্রাম বা 10⁻⁻31 কিলোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনটা নিজেই একটা বললাম যে নেগেটিভলি চার্জ পার্টিকেল, যার মধ্যে তাহলে ইলেকট্রিক চার্জটা কি হবে? নেগেটিভই হবে। এটা চার্জটা কত? চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। কি 10⁻⁻19 কি এর ইউনিট? ইউনিট কি হবে? কারেন্ট। তাহলে কারেন্টের ইউনিট কি হবে? কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। ইলেকট্রিক কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। কিন্তু এই ক্ষেত্রে আমরা ইউনিট বলবো হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব বা 2 দিয়ে। কারণ অ্যাম্পিয়ার দিয়ে এত ছোট চার্জকে মেজার করা সম্ভব নয়। ক্যাপিটাল নয়, স্মল কিউ। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনের চার্জটা কি করতে হবে? তোমাকে মনে রাখতে হবে কত চার্জ? 1.6 ইন্টু 10⁻⁻19। চার্জটা কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? নেগেটিভ চার্জ। চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ। ক্লিয়ার? এটা আবার ইএসইউ তে লিখলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউটা হচ্ছে এটাও একটা কারেন্টেরই একটা চার্জেরই একটা ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমরা যখন ইলেকট্রিসিটি করব তখন ওখানে দেখবো যে যেগুলো স্ট্যাটিক কারেন্টের ক্ষেত্রে ইএসইউ ব্যবহার করছি, আর হচ্ছে তোমার নর্মাল যে কারেন্টগুলো আমরা ইউজ করি সেখানে হয় কুলাম নাহলে পরে অ্যাম্পিয়ার ইউজ করি। ঠিক আছে? তাহলে আমাদের দুটো ইউনিটই মনে রাখতে হবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ক্লিয়ার? থাকবে মনে? তাহলে কে আবিষ্কার করে ইলেকট্রন? হবে 1897। বাহ, এই তো পড়াশোনা এই যে এইরকম করে ঠিকঠাক একটু অ্যান্সার রেসপন্স দিলে পরে পড়াশোনা পড়াতে ভালো লাগে। আচ্ছা, ইলেকট্রন গেল, তাহলে এরপরে কি আসবে? প্রোটন। প্রোটন কি বললাম? প্রোটন নিজে কোনো পার্টিকেল না, কিন্তু প্রোটন পার্টিকেল। কেন? কারণ প্রোটনকে আমরা পার্টিকেল হিসেবেই চিনব। আমাদের অত ইসে যেতে হবে না যাতে করে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, টপ কোয়ার্ক ওগুলো নিয়ে আলোচনা করতে হয় ডিটেলসে। আমরা দেখবো হচ্ছে প্রোটনের ক্ষেত্রে একটা কনফিউশন আছে যে প্রোটন কে আবিষ্কার করে আর প্রোটন কে আইডেন্টিফাই করে। দুটো নাম সামনে আসে, একটা হচ্ছে গোল্ডস্টাইনের নাম আসে আর একটা হচ্ছে নাম আসে হচ্ছে রাদারফোর্ডের। প্রোটন কে আবিষ্কার করে আর প্রোটনের আইডেন্টিফাই করে। দেখো, ইলেকট্রন কবে আবিষ্কার হয়েছিল বললাম? 1897। তারও বহু আগে
গোল্ডস্টাইন উনি দেখেন যে ডাল্টন যে হাইপোথিসিস দেয় সেই হাইপোথিসিস অনুযায়ী যে পরমাণু সম্পূর্ণ নিস্তড়িত সেটা কখনো হতে পারে না। উনি বলেন যদি কোনো বস্তু থাকে, অবজেক্ট থাকে, তাহলে তার মধ্যে পজিটিভ চার্জ আছে, পজিটিভলি চার্জ। মানে হচ্ছে এটা সায়েন্টিফিক রিজন নয়, এটা তুমি বলতে পারো মাইথোলজিক্যাল একটা যে আমাদের থাকে না যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, যে ইয়ের মধ্যে থেকে এনভায়রনমেন্টের মধ্যে যে এখানে এক ধরনের পজিটিভ ভাইব আসছে, এখানে নেগেটিভ ভাইব, ওই ধরনের ওই সেন্স থেকে উনি এটা করেন যে অ্যাটমটা যদি একটা সলিড হয় তাহলে ওর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পজিটিভলি চার্জ, কিন্তু সেটা কি জিনিস সেটা উনি না কোনোভাবে ডিসক্রাইব করতে পেরেছেন, না ওটাকে নামকরণ করতে পেরেছেন। উনি জাস্ট আইডেন্টিফাই করেন যে এর মধ্যে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল কিছু আছে। ক্লিয়ার? সেটা হয়েছিল 1886-এ। এটা অতটা সালটা গুরুত্বপূর্ণ নয়, নামটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই প্রশ্নটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে, পিএসসি নিজে ওই কোশ্চেন করেছে আগে। প্রোটন আইডেন্টিফাই কে করেন আর প্রোটন ডিসকভার কে করেন, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। গোল্ডস্টাইন 1886 আইডেন্টিফাই করে যে একটা পজিটিভলি চার্জ বস্তু আছে, সেটার নামকরণ কিন্তু তখন প্রোটন হয়নি, সেটা একটা পজিটিভ চার্জ। সেটার নামকরণ করে হচ্ছে রাদারফোর্ড 1917-এ রাদারফোর্ড বলেন এই যে পজিটিভ চার্জ বস্তুটার কথা বলেছে গোল্ডস্টাইন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন, এটা প্রোটন। এবার তার সেই সময় প্রোটনের যে কনসেপ্টটা সেটা এসছে হচ্ছে রাদারফোর্ডের একটা এক্সপেরিমেন্ট থেকে, যে এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ছোটবেলায় পড়েছো? আচ্ছা, না পড়ে থাকলে আমি একবার দেখে নিই, তারপরে এক্সপেরিমেন্টটা দেখে নিই, তারপরে প্রোটনের ডিটেলসে যাব। দেখো, রাদারফোর্ড 1917 রাদারফোর্ড 1907 থেকে 1917 পর্যন্ত এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করে 10 বছর। তারপরে এটার যে যেটার রেজাল্ট আসে সেটার উপর বেস করে উনি বলেন যে প্রোটন বলে একটা বস্তু আছে। এবার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা কি, সেটা হচ্ছে যে এই যে একটা জায়গা, একটা আছে, প্রথমে একটা গোল্ডের একটা প্লেট নেওয়া হয়, যে প্লেটটা খুবই থিন, খুবই পাতলা। গোল্ড নেওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে গোল্ড হচ্ছে এমন একটা মেটাল যেটা খুব ডাক্টিল, তার ডাক্টিলিটি খুব বেশি। ডাক্টিলিটি বলেছে বাংলায় কি ঘাত সহ, ডাক্টিলিটি বাংলা হচ্ছে ঘাত সহ। ঘাত সহ বলতে যে আমি গোল্ডকে যত করব, প্রেসার দেবো কিংবা হিট করব, তত সে পাতলা হতে থাকবে। নর্মালি আমাদের আয়রন কিংবা এই যে সমস্ত মেটাল আছে এদের কিন্তু একটা সময় ধাক্কা দিতে এরা ভেঙে যাবে, কিন্তু গোল্ডের ক্ষেত্রে ব্যাপারটা ওই ভাঙার অনেকটা লেন্দি, যে কারণে গোল্ডের প্লেট ইউজ করা হয়। কারণ তুমি নর্মালি দেখবে যে এক ভরি সোনা, এক ভরি বলে তো, এক ভরি সোনা কতটা হয়, ওই 9 কত গ্রাম সামথিং মতো হয়, বা 11 গ্রাম না কত, আমি এক্সাক্ট ভুলে গেছি ভ্যালুটা, এখন নেই তো, কেনাকাটাও হয় না কোনোদিন। তো নর্মালি 10 গ্রামই ধরলাম, 10 গ্রাম সোনা, 10 গ্রাম সোনার জায়গায় তুমি 10 গ্রাম লোহা নিতে একটা চেন বানাতে পারতে? এক ভরি সোনা দিয়ে কিন্তু একটা চেন হয়ে যায়। কতটা ওকে পাতলা করা যায় যার জন্য একটা চেন তৈরি করা যায়, ওটা বোঝা গেল। কিন্তু ওই রকম তো সোনা লোহা কিংবা অন্য কোনো মেটাল দিয়ে হবে না, যেই কারণে গোল্ডের প্লেট নেওয়া হয় যে একে এতটাই পাতলা করা যাবে যে এপাশ ওপাশ অনেক সময় এমনও হয় যে গোল্ডের দিয়ে লাইটও পাস করছে মেটাল, কিন্তু তারপরে গোল্ডের দিয়ে পাস করে। বিশেষ করে তুমি দেখবে যে খাবার দোকানে, মানে মিষ্টির দোকানে কাজু কাটলি বা ওই জাতীয় খাবারগুলো খেয়েছো, রাংতা মোড়া থাকে যে,
ওটা কতটা পাতলা হয় ভেবে দেখেছো? তো খেলেও কিছু হয় না। এবার ওটা যদি গোল্ডেন হতো ওটা আরো বেশি আরো পাতলা হতো, আরো পাতলা, ওর থেকে আরো পাতলা হতো, 10 টাইম মোর থিনার হতো। যে কারণে গোল্ডের একটা প্লেট নেয় বা গোল্ডের একটা পাতলা ফয়েল নেয়, এবার সেই ফয়েলটার চারপাশে রাউন্ড রাউন্ড করে একটা বর্ডার করে, যাতে ওটার মধ্যে থেকে কিছু বাইরে না বেরিয়ে যায়। আর সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা করা হয় একটা এয়ারটাইট চেম্বারের মধ্যে। এইখান থেকে একটা আলফা গানের মাধ্যমে এখান থেকে পাঠানো হয় আলফা কণা, পাঠানো হয় আলফা কণা। কোথা দিয়ে? এই জাস্ট একটা ছোট্ট একটা ইয়ে দিয়ে আলফা কণা পাঠানো হয় কোথায়? ডিরেক্ট ফেলা হয় হচ্ছে গোল্ড ফয়েলটার উপরে। তো নর্মালি আমি যদি এখান থেকে একটা বল, আলফা কণা ধরে নাও যে আলফা কণা হচ্ছে, আলফা কণার ইয়ে হচ্ছে একটা হাইড্রোজেনের অ্যাটম। আলফা আলফা যেটা আলফা বিটা গামা যে রেডিয়েশন আমরা পড়েছি, রে আলফা, আলফা রে, গামা রে, নর্মালি আমাদের ভিজিবল লাইটের থেকে আলফা রে ইয়েটা হচ্ছে বেশি। একটা আলফা রে ফেলা হয় যার, সেটাকে আমি ধরে নিই একটা হাইড্রোজেন অ্যাটমের সমান আলফা রের ইয়েটা, সেটা গিয়ে যদি এইটার উপর পড়ে তাহলে নর্মালি কি হওয়া উচিত? ডাল্টন তো বলে দিয়েছে সম্পূর্ণটা সলিড, একদম টাকা তো নেই। বেসিক্যালি আমি একটা বল যদি দেওয়ালে, একটা সলিড দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারি, তাহলে বলটা কি হবে? ফেরত আসবে, তাই তো, হিট করে। কিন্তু এক্সপেরিমেন্টে দেখা যায় যে 90% বা 99% আলফা কণা যেগুলো, সেগুলো সোজাসুজি এপাশ ওপাশ বেরিয়ে কিছু এদিকে রিফ্লেক্ট হয়েছে, এদিকে রিফ্লেক্ট হয়েছে, আর কিছু পরিমাণ যেটা যেদিক থেকে গেছিল সেই দিকে স্ক্যাটার করেছে, সেটা ওই 1%, 90% সোজা বেরিয়ে গেছে, আর বাদ বাকি 1% মিলে, বাদ বাকি 1% করেছে স্ক্যাটার করেছে। ক্লিয়ার? এবার ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমি যদি একটা বল ছুড়ে মারলাম, দেওয়াল পার করে ওপাশে চলে গেল, তাহলে দেওয়ালের মধ্যে কিছু নেই, ফাঁকা, অথবা দেওয়ালটা যা দিয়ে তৈরি সেটা এমন একটা জিনিস যেটা এপাশ থেকে ওপাশে পার হয়ে যেতে পারে, তাই তো? আর যেটা কিছু কিছু জিনিস যেটা রিফ্লেক্ট করছে, সেটা হচ্ছে ওখানে কিছু একটা ধাক্কা খেয়েছে, ব্যাক করেছে। এবার আলফা কণাটাকে কেন, এবার আলফা কণাটা হচ্ছে নিজে একটা টোটাল পজিটিভলি চার্জ পার্টিকেল, পজিটিভলি চার্জ। কেন আলফা কণাকে বলা হয় একটা হাইড্রোজেন ভ্যালুর সমান, ঠিক আছে? তো আলফা কণা নিজে হচ্ছে পজিটিভলি চার্জ রেডিয়েশন, পজিটিভ রেডিয়েশন। তো আলফা কণা যখন যাচ্ছে, এবার দুটো জিনিস হতে পারে, যেগুলো সোজাসুজি রিফ্লেক্ট করছে সে কিছুতে একটা ধাক্কা খাচ্ছে, রিফ্লেক্ট করে যাচ্ছে, আর যেগুলো একটু সাইড দিয়ে স্ক্যাটার করছে, ওরা কিছুতে একটা অ্যাট্রাক্ট, ওরা পার হয়ে যাচ্ছিল, সোজাসুজি পার হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো একটা কিছুতে অ্যাট্রাকশনের জন্য সাইড হয়ে গেছে, তাই তো? তো কেমিস্ট্রি সায়েন্সের ক্ষেত্রে অ্যাট্রাকশন আর রিপালশনটা হয় হচ্ছে পজিটিভ পজিটিভ হয় রিপালশন, পজিটিভ নেগেটিভ হয় অ্যাট্রাকশন, পজিটিভ পজিটিভ হয় রিপালশন, পজিটিভ নেগেটিভ হয় অ্যাট্রাকশন, অথবা নেগেটিভ নেগেটিভ যদি থাকে তাহলে কি হবে? রিপালশন। বলে ওটাকে সরে সরে যাওয়া, ওটাকে আর একটা ভালো বাংলায় কি বলে? রিপালসের বাংলায় কি বলে? এটা বিকর্ষণ। এটা হচ্ছে আকর্ষণ হয় কখন? যখন পজিটিভ আর নেগেটিভ থাকবে তখনই শুধু অ্যাট্রাকশন, আকর্ষণটা হবে, আর বাদ বাকি সময় রিপালস হবে। তো এখানে যখন পজিটিভ চার্জ পাঠানো হচ্ছে, পজিটিভ চার্জ যখন যাচ্ছে, তখন এখানে কিছু একটা জায়গায় ধাক্কা খাচ্ছে, রিপালস হয়ে আসছে, ব্যাক করছে। রিপালস কে করবে? নিশ্চয়ই ওখানে পজিটিভ কিছু আছে, আর পজিটিভ কিছু আছে জন্যই সেটা ব্যাক করছে। আবার যেগুলো এইদিকে সোজাসুজি হয় পজিটিভ কিছু ধাক্কা খেলে কি সোজা ব্যাক করবে, অথবা ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা হলে পার হয়ে যাবে। কিন্তু কিছু আছে যেগুলো সোজাও গেল না, কিন্তু একটু সাইড হয়ে গেল, সেগুলো কি? তাহলে সেগুলোর মধ্যে তার মানে কিছু এমনও আছে যেগুলো নেগেটিভ, যেগুলো সোজা যাচ্ছিল, যেতে যেতে এর অ্যাট্রাকশনের ফলে ও একটু সাইড হয়ে গেছে। একজন খুব জোরে দৌড়ে যাচ্ছে, তার আমি হাতটা ধরে একটু টেনে দিলাম,
সোজা রাস্তায় যাচ্ছিল, তার হাতটা ধরে টেনে দিলাম, সে নিজের থেকে যদি আবার সোজা না যায় তাহলে আমি যেদিকে টেনে দিচ্ছি সেদিকে যাবে তো, এটা হবে। এখানেও সেম জিনিসটা হয়েছে যে এই যে তখন এই যে যে কিছু আছে যেগুলো স্ক্যাটার করছে সাইডে, সে নেগেটিভলি চার্জের জন্য অ্যাট্রাক্ট হচ্ছে, আর যেটা সরাসরি যেটা ব্যাক করছে সেটা হচ্ছে পজিটিভলি চার্জের জন্য ব্যাক করছে। আর 90% 99% জায়গা কি দেখা যাচ্ছে যে ফাঁকা সম্পূর্ণ, সেখান দিয়ে এপাশ ওপাশ সোজাসুজি পার হয়ে যাচ্ছে। এটা থেকে দুটো ধারণা হলো, একটা হচ্ছে যে ডাল্টনের যে থিওরি ছিল সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যাটম সলিড সম্পূর্ণ, সেটা হচ্ছে না, তার মানে অ্যাটমের মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা। আর কিছু জায়গা আছে যেখানে পজিটিভলি চার্জটা রয়েছে, এবং পজিটিভলি চার্জটা একটা বেসিক জায়গার মধ্যে কনডেন্সড হয়ে রয়েছে, যার জন্যই সে আলফাগুলোকে সরাসরি রিটার্ন করতে পারছে। এদিক ওদিক ছড়িয়ে থাকলে কি হতো, এরকম সম্পূর্ণ স্ক্যাটার হয়ে যেত এদিক ওদিকে, তাই তো? সেই জায়গাটা থেকে, সেই কনসেপ্টটা থেকে রাদারফোর্ড এই জায়গাটার নাম দিলেন হচ্ছে, এই যে চার্জটার নাম দিলেন হচ্ছে প্রোটন। এই চার্জটাকে কি বলবো, চার্জটাকে বলছি প্রোটন। পজিটিভ চার্জটা যেটা রয়েছিল সেটাকে নাম দিলেন হচ্ছে হলো প্রোটন। তবে সেটা 1917-এ। সালগুলো, এই সালগুলো অন্তত একটু ঠিকঠাক মনে রাখবে, কারণ কোন দিন দিয়ে দেবে তারপরে কিছু করার থাকবে না। আমি বলছি না যে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু, গুরুত্বপূর্ণ এগুলো কোনো গুরুত্বপূর্ণ না, কিন্তু দেবে, কি করবে তুমি, ঠিক আছে? ক্লিয়ার? মাস কত প্রোটনের? প্রোটনের মাস 1.6 10⁻⁻27 কেজি। প্রোটনটা হচ্ছে 10,000 টাইম হেভিয়ার দেন ইলেকট্রন। প্রোটন 10,000 টাইম হেভিয়ার দেন ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, গ্রাম করলে কত হবে? 1.6 for 4 গ্রাম। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, চার্জ, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ সেম অ্যাজ ইলেকট্রন। প্রোটনের চার্জ কত? সেম অ্যাজ ইলেকট্রন, বাট পজিটিভ। কোনটা? এটা, সরি, এখানে মাইনাসটা হবে না, করবো, কাটবো এটাকে, মাইনাসটাকে। আচ্ছা, ক্লিয়ার? সেম চার্জ, তো এটা হচ্ছে পজিটিভ আর ওটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? এটা কি কুলম্বে? 1.6 1.6 কুলম্ব। ক্লিয়ার? মনে থাকবে কি? Sure? মনে রাখার জন্য কি করতে হবে? হবে তবে ক্লিয়ার? 1.6 into 10⁻⁻19, যেটা ইলেকট্রনের যেটা চার্জ, দেখো ভুলে গেছি, 10⁻⁻19 ইলেকট্রনের যে নর্মাল চার্জ, সেটাই, শুধু এখানে পজিটিভ ওখানে নেগেটিভ। এবার চার্জটা যদি সমান না হয় তারপরে ব্যালেন্সটা হবে কি করে?
পজিটিভ আর নেগেটিভ চার্জটা ব্যালেন্স হবে কি করে? নিউট্রন তো চার্জ নাই। ক্লিয়ার? হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার তো? শুধু ডিফারেন্সটা কি? ডিফারেন্ট হচ্ছে মাস। ইলেকট্রন হচ্ছে খুবই হালকা ছোট, এটা হচ্ছে প্রোটনটা হচ্ছে হেভি মাঝখানে। ক্লিয়ার? হালকা দেখেই চারদিকে ঘুরছে, প্রোটনটা ভারী জন্যই মাঝখানে কনসেন্ট্রেট হয়ে রয়েছে। ক্লিয়ার? তাহলে বাকি থাকবে কি তাহলে? আর বাকি থাকবে নিউট্রন। এটা থেকে কিন্তু তোমাকে কোশ্চেন আসবে, যে এখান থেকে যদি কোশ্চেন দেয় কখনো যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট কে করে? রাদারফোর্ড। সাল এতদিন মনে হতো সাল দরকার নেই, কিন্তু এখন মনে হচ্ছে সাল দরকার। ঠিক আছে, চেষ্টা করবে মনে রাখার। হ্যাঁ, এটার সঙ্গে এটা হয়েছে তবেই প্রোটনের আবিষ্কার হয়েছে। ঠিক আছে, আর কি ইউজ করেছিল? গোল্ড। গোল্ড ফয়েল তো বলাই রয়েছে, গোল্ড ইউজ করেছিল। নেক্সট হচ্ছে নিউট্রন। নিউট্রন হচ্ছে সেই বস্তুটা যেটা কোনো কাজে লাগে না, কোনো রিয়াকশনে কোনো জায়গায় কোনো কাজে লাগে না, শুধু দায়ের শুধু এমনি পড়ে থাকে, পড়ে থাকে। কাজে লাগে কোথায়? বোম বানানোর সময়, নিউট্রন বোমা। তো নাম তো শোনাই হোগা, অ্যাটমিক বম, বোমের নাম শুনেছো তো? কবে কবে পড়ে দুটো অ্যাটমিক বম পৃথিবীতে ফাটে ফার্স্ট? সাল তারিখ সহ বলো। বলো, ইতিহাসের কোশ্চেন বলো। হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বোমা যে দুটো পড়েছিল তাদের কবে সাল, তারিখ এবং নাম? তোমাদেরই জিজ্ঞেস করছি, অনলাইনের। নাইনটিন 45 না 46? হ্যাঁ, 45, 1946, 1945, 6 6th আগস্ট August. আর 9th আগস্ট। ব্যাড বয়, লিটল ম্যান, তাই তো? না লিটল বয় ফ্যাট ম্যান? বয় ফ্যাট ম্যান। আচ্ছা, কোথায় কোথায় পড়েছিল? হিরোশিমাতে, নাগাসাকিতে, সবাই জানে। হ্যাঁ, নেপাল, জাপানে? আচ্ছা, সেটা এই জিনিসটা ওই বোম দুটো পড়ার পিছনে এই ভদ্রলোকের ভীষণ রকম হাত ছিল। তিনি যদি নিউটনটা আবিষ্কার না করতেন তাহলে পরে ওই সময়ে অ্যাটমিক বোম পড়ার কোনো সম্ভাবনাই ছিল না। তো জেমস চ্যাডউইক 1932-তে করে, 1932-তে জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউটন। ক্লিয়ার? মাস কত নিউটনের? 1.67 টু 10⁻⁻27 কেজি, সিমিলার টু প্রোটন, অনেকটা সিমিলার টু প্রোটন। দুজনের মাস প্রায় সমান সমান, সমান নয়। কোনটা বেশি কোনটা কম? নিউটন বেশি না প্রোটন বেশি? এটা কত ছিল? 1.672, এটা হচ্ছে 1.674। ঠিক আছে, দুটোর মাস প্রায় সমান সমান। এটা একটু বেশি না ওটা বেশি? ওটারও মাস বেশি, মাইনাস রয়েছে কেজিতে করে। যে কারণে নিউট্রন আর প্রোটন এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে জায়গাটা। মাসটা সমান সমান প্রায় সমান সমান হওয়ার জন্য এরা দুজনে নিজেদের জায়গা অল্টারনেট করতে পারে সবসময়। এবার যদি একটা হতো এমন হতো একটা খুব ভারী একটা খুব হালকা, তাহলে পরে সেটাকে সরাতে পারতো আর একজনকে? সরাতে পারতো না। আর এই যে এই প্রোটন আর নিউট্রনের সিমিলার মাসের জন্য এরা অল্টারনেট করে জায়গা, আর যে কারণে তৈরি হয় একটা
ফোর্স, সেটার যে ফোর্সটার নাম কি, যে ফোর্সটার নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তার কাজ কি, নিউক্লিয়ার ফোর্সের কাজ কি? নিউক্লিয়ার ফোর্সের কাজ হচ্ছে এই যে ইলেকট্রনটা বা এই যে ইলেকট্রনটা এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে যাতে বাইরে চলে না যেতে পারে তার টেনে ধরে রাখা। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়ার ফোর্সের সোর্স কি? সোর্স বলে যে নিউক্লিয়ার যে ফোর্সটা তার সোর্সটা কি? প্রোটন আর নিউটনের ইন্টারচেঞ্জ, প্লেস ইন্টারচেঞ্জ। এই যে জায়গাটায় এই ঘটনাটা ঘটে সেই জায়গাটাকে কি বলে? জায়গাটায় এই ঘটনাগুলো ঘটে, প্রোটন আর নিউটন জায়গা পরিবর্তন করে, জায়গাটাকে কি বলি? জায়গাটাকে বলি হচ্ছে নিউক্লিয়াস। জায়গাটাকে বলি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়ার ফোর্স কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার? তাহলে মাস কত হলো প্রোটনের, নিউটনের? এটা 1.674 আর ওটা 1.672। চার্জ কত? 0। কেন বলছি 0 চার্জ? এটা নেগেটিভও নয় পজিটিভও নয়। ক্লিয়ার? তার মানে যদি আমাকে বলে অ্যাটমের মধ্যে কোন পার্টিকেলটা নিউট্রাল, পার্টিকেলটার নাম কি? ক্লিয়ার? একদম। এগুলো ব্যাপারগুলো খুবই সিম্পল জিনিস, ওরা পড়েও এসছো 9 10 7 8 9 10-এ। ব্যাপারগুলো হচ্ছে জাস্ট ঘষা মাজা হয়নি ঠিকঠাক জন্য, ঠিক আছে, আর কিছুই না। তো আপাতত গল্প হচ্ছে অ্যাটমের ভিতরকার জিনিসপত্র আমরা দেখে নিলাম। এই তিনটে জিনিসই আমাদের লাগবে, আর ওই ফোটন বোসন ফোসন ওগুলো কিছু আমাদের দরকার নেই। এই তিনটে নিয়ে আমরা কাজ করব। তিনটের কোথায় কোথায় রাখবে? যে কোনো অ্যাটমিক রিয়াকশন, অ্যাটমিক বলছি যে কোনো ধরনের রিয়াকশন আমরা করাবো তখন দেখবো ইলেকট্রনের কাজ। আবার যখন রেডিও অ্যাক্টিভিটিতে যাব, তেজস্ক্রিয়তা, এখানে দেখবো নিউট্রন আর প্রোটনের কাজ। ক্লিয়ার? এইবার হচ্ছে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাটমের সিম্বল কি করে লিখবো। একটা অ্যাটমের সিম্বল আমরা কি করে লিখবো সেটা আমাদের এখন দেখতে। আমি যদি বলি যে একটা অ্যাটম যার নাম হচ্ছে হাইড্রোজেন, একটা অ্যাটম যার নাম হচ্ছে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাকে যে আমি এইচ দিয়ে লিখছি, এইচ দিয়ে যে হাইড্রোজেন লিখছি, এইচ দিয়ে হাইড্রোজেন লেখার ফলে আমরা কি কি জিনিস আমরা জানতে পারছি হাইড্রোজেন সম্পর্কে। আমরা যখন কোনো একটা সিম্বল লিখব তখন সেই সিম্বলটা দিয়ে যাতে ওই অবজেক্টটার বা ওই এলিমেন্টটার সমস্ত ডিটেলস, ক্যারেক্টারিস্টিক্স আমরা যাতে বুঝতে পারি, তার জন্য আমাদেরকে সিম্বলগুলো আমাদেরকে সেইভাবে লিখতে হবে। তো বেসিক্যালি যেটা হয় যে যে কোনো অ্যাটম গুলো বা এগুলো আছে সেগুলো যারা যারা আবিষ্কার করে প্রথম সেই সময় যারা আবিষ্কার করেছে তাদের নাম অনুসারে কিংবা সে যা নাম দিয়ে দিয়েছে সেই হিসাবে হয়ে গেছে। তো এখনকার সময় আর সেই হিসাবে চলবে না অবস্থা। এখন আর সেই ব্যাপারটা চলবে না। এখন নেমেন কালচার এসছে, আইইউপিএসসি বলেছিলাম ফুল ফর্ম আগের দিন, আইইউপিএসসি। আইইউপিএসসি ফুল ফর্ম কি? খাতায় লেখা আছে দেখো, নেই? কেউ নেই? দেখেছো কোথায় আছে বলো তো? ইউনিটি যখন প্রথম দিন যখন সিজিএস এমকেএস পড়াচ্ছিলাম সে সময়। আচ্ছা
ইউপ্যাক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, হচ্ছে ইউপ্যাক। এর থেকে জল খাওয়া যায়? গায়ের মধ্যে পড়বে না আমার সব, এখান দিয়ে ইয়ে করছে, লিক করছে। ধ্যাৎ। হ্যাঁ দাও দাও। আচ্ছা, এটা হচ্ছে এখনকার সময়ে যখনই আমি কোনো নতুন এলিমেন্টের নামকরণ করতে যাব, তখন আইইউপিএসির বা ইউপ্যাকের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাকের যে নেম এন্ড কালচার ওরা দিয়েছে বা যে ইয়েটা ওরা দিয়েছে সেই হিসাবে আমাদেরকে নামকরণ করতে হবে। এবার নর্মালি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তো আমি যখন এখন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আছে, আমি যখন এখন কোনো একটা অ্যাটমের নাম লিখতে যাব, তখন সেই অ্যাটমের নামের সাথে সাথে আমাকে আরো দুটো জিনিস লিখতে হবে। একটা হচ্ছে তার মাস নম্বর, একটা হচ্ছে তার মাস নম্বর, আর একটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এবার আমি এই যে হাইড্রোজেন যদি লিখি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বারটা কি, কত? অ্যাটমিক নাম্বারটা কি জিনিস আগে বলো আমাকে, আগের দিন বলেছিলাম বারবার করে। অ্যাটমিক নাম্বার হচ্ছে সেই জিনিসটা যেটা ওই অ্যাটমটার বা ওই পরমাণুর যতগুলো প্রোটন রয়েছে বা ওই পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বার। পয়েন্ট করো, লিখো অ্যাটমিক নাম্বার। লিখো অ্যাটমিক নাম্বার পয়েন্ট করে। The number of protons in an atom called atomic number. একটা হলো the number of proton in an atom called atomic number. হলো? সাথে সাথে ওটা স্টার দিয়ে এটার সাথে 2 নম্বর পয়েন্ট লিখো স্টার দিয়ে। the number of electron atom in neutral state STAT, the number of electron in an atom in neutral state। কেন বলছি যে আমরা নরমালি কি জানি যে যতগুলো প্রোটন থাকে ততগুলো অ্যাটমিক নাম্বার, সেটা দিয়ে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কিন্তু প্রোটন সংখ্যায়, এটাই প্রাইমারি, এটাই মাথায় রাখবে। বাট আমি ইলেকট্রন নাম্বারও বলতে পারি কখন, যখন ও কোনো অ্যাটমটা নিউট্রাল স্টেটে রয়েছে। যতক্ষণ নিউট্রাল স্টেটে রয়েছে, নিউট্রাল স্টেট বলতে পজিটিভও নয় নেগেটিভও নয়, সেই স্টেটে যতক্ষণ রয়েছে ততক্ষণ আমি বলতে পারি যে সেটার মধ্যে, ওই অ্যাটমটার মধ্যে যতগুলো ইলেকট্রন রয়েছে সেটাই অ্যাটমিক নাম্বার। আর অরিজিনাল অ্যাটমিক নাম্বার বলতে কি বুঝবো? তোমাকে পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে যে অ্যাটমিক হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, তাহলে সেটা কিন্তু অলওয়েজ প্রোটন সংখ্যায়। আমি শুধু বোঝার জন্য বলছি যে ইলেকট্রন নাম্বার দিয়েও আমরা প্রোটন অ্যাটমিক নাম্বার বলতে পারি, এটা শুধুমাত্র পি স্টেট বা নিউট্রাল স্টেটে। যখনই আয়ন ফর্ম করবে তখন আর ইলেকট্রন নাম্বার দিয়ে আমরা
অ্যাটমিক নাম্বার বলতে পারবো না। ঠিক আছে, যখন আয়ন ফর্ম করবে তখন আর ইলেকট্রন নম্বর দিয়ে তখন আর অ্যাটমিক নাম্বার বলতে পারবো না, তখন প্রোটন নাম্বার দিয়েই বলতে হবে। রিজনটা কি? কারণ হচ্ছে প্রোটনটা থাকে কোথায়? মাঝখানে। এটা যদি একটা অ্যাটম হয় তাহলে মাঝখানে থাকে নিউক্লিয়াসের মধ্যে। ইলেকট্রন গুলো থাকে কোথায়? বাইরের দিকে। যতক্ষণে নিউট্রাল স্টেটে আছে প্রোটন আর নিউট্রাল ইলেকট্রন সমান মানছি, যার জন্য আমি বলছি ইলেকট্রন সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বার। যদি কোনোভাবে এই হাইড্রোজেনটা ভাবে আয়ন ফর্ম করে, কিংবা এই যে কার্বনটা আছে এই কার্বনটা যদি কোনোভাবে আয়ন ফর্ম করে, আয়ন ফর্ম করা মানে কি হয়? পজিটিভ হয়ে যাওয়া বা নেগেটিভ হয়ে যাওয়া। কারণ পজিটিভ বা নেগেটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে হয় ইলেকট্রন বেরিয়ে যাওয়া অথবা ইলেকট্রন গ্রহণ করা, হয় দিয়ে দেওয়া নাহলে পরে নিজে নেওয়া। পজিটিভ হবে আর নিজে নিলে নেগেটিভ হবে। কিন্তু এই যে প্রোটন কয়টা রয়েছে ভিতরে, এর কি কোনো চেঞ্জ হবে? এর কোনো চেঞ্জ হবে না। অ্যাটমিক নাম্বার সবসময় একে দিয়েই বোঝাই। তো ইসের জন্য, কাজে লাগানোর জন্য আমি বলছি যে অ্যাটমিক নাম্বার এত, তার মানে এতগুলো ইলেকট্রন আছে। ক্লিয়ার? এইবার যখন আমি কোনো একটা অ্যাটমের লিখবো নাম, এটা হচ্ছে প্রথমে তার সিম্বলটা লিখবো। এটা কি দিয়ে বোঝাচ্ছি? হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, যাই কিছু হোক, কার্বন হতে পারে। লিখলাম কার্বন। এবার আমাকে লিখতে হবে অ্যাটমিক নাম্বার সাথে সাথে। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। আমাকে লিখতে হবে সাইডে, তলায় সাইডে লিখতে হবে 6। আর একটা জিনিস লিখতে হবে সাথে সাথে, সেটা হচ্ছে মাস নম্বর, ভর সংখ্যা। বাংলায় যেটাকে বলি হচ্ছে ভর সংখ্যা, বলি হচ্ছে মাস নম্বর। মাস নম্বরটা কি? মাস নম্বরটা হচ্ছে যে যতগুলো নিউট্রন আর প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, টোটাল যতগুলো নিউট্রন আর প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, এটা হচ্ছে ওই অ্যাটমটার মাস নম্বর। তাহলে মাস নম্বর কি লিখবো? দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইন অ্যান অ্যাটম। নাম্বার অফ প্রোটন, মাস নম্বর, ভর সংখ্যা। ক্লিয়ার? নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইন অ্যান অ্যাটম। নিউট্রন প্লাস প্রোটন মিলে তৈরি কি করছে? মাস নম্বর। ক্লিয়ার? এটাকে লেখা হয় কি দিয়ে? নরমালি বোঝানোর জন্য এ দিয়ে লেখা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর অ্যাটমিক নাম্বারটা লেখা হচ্ছে জেড দিয়ে। ক্লিয়ার? তাহলে মাস নম্বরটা কোথায় লিখবো? উপরের সাইডে, সেটা এই পাশে হতে পারে অথবা ওই পাশে হতে পারে। আমি যদি এখানে লিখি সিঙ্গেল, তাহলে এটাও কিন্তু ঠিক। এখানে যেমন এ পাশে লেখা রয়েছে সিঙ্গেল, এ পাশেও লিখি তাহলে সেটাও কিন্তু ঠিক। আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন লিখে যদি এখানে 16 আর এখানে 8 লিখি, তাও ঠিক। তো আমাকে মাস নম্বরটা উপরে লিখতে হবে আর অ্যাটমিক নাম্বারটা নিচে লিখতে হবে। ক্লিয়ার? এবার এইভাবে আমি এই সাইডটাতে লিখবো না কেন? এটার একটা রিজন হচ্ছে, ডান পাশে আমি লিখবো না, এটার একটা রিজন হচ্ছে আমি যখন কোনো কেমিক্যাল রিয়াকশনে অক্সিজেনকে অংশগ্রহণ করাবো, কোনো কেমিক্যাল রিয়াকশনে যখন যাবে, তখন আমরা সেই রিয়াকশনের ক্ষেত্রে নাম্বারটাকে, অ্যাটমের নাম্বারটাকে এই পাশে লিখি। কনফিউজটা, এটা ঠিক, কিন্তু আমরা লিখবো না, আমরা লিখবো কোন পাশে? বা পাশে। তাহলে ভাবো যে আমি আমি যখন লিখবো যে H2 প্লাস O2 তৈরি করে H2O, আমি সিম্পল এক্সাম্পল, যেটা সব থেকে কমন যেটা এক্সাম্পল হয় বলছি। তাহলে এখানে এই O2টা বলছি কি, এটা কি অ্যাটমিক নাম্বার? ওর নিচে তো 2 লিখছি, তা তো হতে পারে না।
সেটা তো অ্যাটমিক নাম্বার নয়, সেটা হচ্ছে কতগুলো অ্যাটম রয়েছে সেটা পরে বুঝবো। বাট আমরা অ্যাটমিক নাম্বার যখন সিম্বল হিসাবে লিখবো তখন এভাবে লিখবো, সেটা নর্মালি চেষ্টা করবো যে বাঁ দিকটাতেই লেখার। ক্লিয়ার? কোথায় লিখবো? বাঁ দিকটাতেই লেখার চেষ্টা করব। অক্সিজেন এখানে হচ্ছে 16 8 ভাবে লেখার চেষ্টা। ক্লিয়ার? কমপ্লিট। ব্যাস, এই চ্যাপ্টারের মধ্যে আর কিচ্ছু না। শেষ। নাম লেখা শিখে গেলাম, কিভাবে লিখতে হয় সিম্বল দিয়ে, সিম্বল লেখা শিখে গেছি। ভিতরে কি কি থাকে তাও জানি, তাই তো? ইলেকট্রন প্রোটন নিউট্রন, চার্জ জানি ইলেকট্রন প্রোটনের, মাস কতটা সেও জানি, কে আবিষ্কার করেছে তাও জানি। ব্যাস, আর কি চাই? ইলেকট্রনের পজিশন কোথায়? বাইরের দিকে দিয়ে ঘোরে। নিউট্রন প্রোটন কোথায় থাকে? ভেতরে নিউক্লিয়াসের মধ্যে, তাই তো? আর কি লাগবে? দরকার নাই। তো এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার দিয়ে কি কি ভেরিয়েশন আসে অ্যাটমের মধ্যে। ভেরিয়েশন আসে, প্রথমে আসে যেমন আইসোটোপ বলে একটা ওয়ার্ড, তারপর আইসোটোন, আইসোবার, আইসোমার, এই যে এই টার্মস গুলো এরা কিন্তু এই অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বারের সাথে রিলেটেড টার্মস। এরকম যে কোনো একটা অ্যাটমের যদি মাস নাম্বার সামথিং হয়, আর একটা অ্যাটমের যদি মাস নাম্বার সেম হয়, আবার দুজনের যদি অ্যাটমিক নাম্বার আলাদা হয়ে যায়, তাহলে তাদেরকে একটা নাম, তাদের দুজনকে আমরা বলবো যে অমুক, হে আইসোটোপ, আইসোবার বা আইসোমারের মধ্যে কিছু একটা বলবো। আবার কারো কোনো দুটোর যদি অ্যাটমিক নাম্বার সেম হয়ে যায় তাহলে তাদের একটা নাম বলবো। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু দেখতে হবে। ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? পয়েন্ট করো আইসোটোপস। দুটো ছবি দেখতে পাচ্ছ, এর মধ্যে দুটো ছবির মধ্যে সিমিলারিটি কি আছে? দুটোই আইসোটোপের ছবি। বলো, এই ছবি দুটো দেখে বলো যে আমরা কি জন্য এদেরকে আইসোটোপ বলছি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, দুটোই আইসোটোপ। একটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, একটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ। বোঝা যাচ্ছে কিছু? বেসিক্যালি কি হয় যে আমাদের এনভায়রনমেন্টে যে সমস্ত অ্যাটম গুলো বা এলিমেন্ট গুলো আমরা পাই দেখি, তারা সবসময় যে একটাই থাকে এরকম নয়। মানে আমি হাইড্রোজেন যদি বলি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, হাইড্রোজেনের মাস নাম্বার হচ্ছে 1, হাইড্রোজেনের মধ্যে প্রোটন থাকে না, সরি নিউট্রন থাকে না। তো নর্মালি হাইড্রোজেনটা এইভাবে পাওয়া যায় বেশিরভাগ। কিন্তু আবার এমন কিছু হাইড্রোজেন দেখা যায় যেগুলোর মধ্যে একটা করে প্রোটন থাকে, একটা করে নিউট্রন থাকে। আবার এমন হাইড্রোজেনও দেখা যায় যার মধ্যে একটা প্রোটন থাকে, দুটো নিউট্রনও থাকে। এরা সবাই হাইড্রোজেন। আমি একদিন স্যান্ডো গেঞ্জি পরলাম, একদিন শার্ট পরলাম, একদিন আমি একটা ফুলাতা শার্ট পরলাম, আমি তো মানুষটা একই, তাই তো? তো সেই রকমই এলিমেন্টদের ক্ষেত্রেও এই ধরনের ক্যারেক্টারিস্টিক দেখা যায়। যখন কোনো এলিমেন্টের মাস নাম্বার ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু অ্যাটমিক নাম্বারটা থাকবে সেম। বাট অ্যাটমিক নাম্বার সেম কি করে হবে? কারণ থিওরি বলে যে কোনো দুটো ডিফারেন্ট অ্যাটমের অ্যাটমিক নাম্বার কখনোই সেম হতে পারে না। দুটো আলাদা আলাদা মৌলের পরমাণুর অ্যাটমিক নাম্বার কখনো সমান হতে পারে না। তাহলে কি হবে? একই মৌলের আলাদা আলাদা গ্রুপ
তাই তো? তাই তো হবে। তাহলে অ্যাটমিক নাম্বার সেম কি করে হবে? ক্যারেক্টারিস্টিক্স একই ধরনের। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা পাবো সেটাকে বলবো আইসোটোপ। যখন কোনো একটা অ্যাটমের আমরা কি দেখবো, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্স মাস নাম্বার, তখন আমরা সেটাকে বলবো আইসোটোপ। ক্লিয়ার? এবার যদি পয়েন্ট করে লিখতে চাও তো ভালো। সেম অ্যাটমিক নাম্বার আর হচ্ছে ডিফারেন্ট মাস নাম্বার। এখানে অ্যাটমিক নাম্বার কত হাইড্রোজেনের? একটাই প্রোটন। এখানে অ্যাটমিক নাম্বার কত? এই দেখো, এখানে আর একটু ভালো করে যদি দেখো ব্যাপারটা, এখানে অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 1, প্রোটন একটা। অ্যাটমিক নাম্বার 1, মাস নাম্বার 1। এখানে অ্যাটমিক নাম্বার কত? 1, মাস নাম্বার কত? 2। এখানে অ্যাটমিক নাম্বার 1 আর মাস নাম্বার 3। এটা হচ্ছে কমন হাইড্রোজেন, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে টাইটেরিয়াম। ক্লিয়ার? তাহলে আইসোটোপ কার হবে? আইসোটোপ কোনো একটা নির্দিষ্ট মৌলেরই আইসোটোপ হবে। মানে আমি এমন বলতে পারবো না যে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের আইসোটোপ তৈরি হবে, তা নয়। হাইড্রোজেনের আইসোটোপ মানে হচ্ছে হাইড্রোজেনেরই আইসোটোপ। অক্সিজেনের আইসোটোপ মানে হচ্ছে অক্সিজেনের আর একটা ডিফারেন্ট রূপ। ক্লিয়ার? এই ক্ষেত্রে যেমন দেখো যে প্রোটন সংখ্যা আছে 8টা, প্রত্যেকটাতে সেম 8টা করে রয়েছে। এটা হচ্ছে আমাদের কমন হাইড্রোজেন, O18, O17, O19। অ্যাটমিক নাম্বারটা সবসময় সেম। এবার আর একটা জিনিস যেটা তোমার মনে রাখতে সুবিধা হবে সেটা হচ্ছে কার্বনের কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের মধ্যে লিখছি, হ্যাঁ না উপরে লিখবো? এখানেই লিখি। কার্বন এর অ্যাটমিক নাম্বার কত? 6। আর মাস নাম্বার কত? 12। এটা হচ্ছে আমাদের নর্মাল কমন কার্বনের। এবার যখন তোমরা পড়েছো যে ফসিলের এস বের করতে যদি কি করা হয়, ফসিল রেডিও কার্বন ডেটিং নাম শুনেছো? 14 করা হয়। 14 কার্বনের একটা আইসোটোপ। সেটার কি? সেটা হচ্ছে 614 আইসোটোপ। কার্বনের আইসোটোপ হচ্ছে C14। হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম। অক্সিজেনের এটা হচ্ছে পিওর অক্সিজেন, আর আইসোটোপ কি? অক্সিজেন 17, অক্সিজেন 18। এরা একে অপরের আইসোটোপ, এভাবেও বলতে পারি। আইসোটোপ ব্যবহার করার তো পরের প্রশ্ন, আইসোটোপ এক্সিস্ট করে কেন, এটাই তো প্রশ্নের। কি দরকার ছিল যে একটা কার্বনের সাথে আবার একটা C14 হয়ে থাকার? দরকার ছিল কোনো দরকার ছিল না। অ্যাকচুয়ালি আইসোটোপটা হচ্ছে নিউক্লিয়াসের ডিসব্যালেন্স। কোনো অ্যাটমের নিউক্লিয়াসের ডিসব্যালেন্সটাই আইসোটোপ ফরমেশনের জন্য রেসপন্সিবল। আর রেডিও কার্বনের ক্ষেত্রে C14টা ইউজ করা হয় এই কারণে যে নর্মালি এনভায়রনমেন্ট থেকে সব লিভিং এলিমেন্টই C14 সংগ্রহ করে, তারপর মরে যাওয়ার পর থেকে সেটা রেডিও অ্যাক্টিভ ডিকে হতে শুরু করে, কি বলে বাংলায় কি বলে, তেজস্ক্রিয় বিকিরণ হয়ে তেজস্ক্রিয় ক্ষয় হতে শুরু করে। একটা সময় সেটা কমতে থাকে এবং C14 এর হাফ লাইফ অনেকটা বেশি হওয়ার জন্য তার পরিমাণটা কম থাকে। তারপরে C12 এর সাথে রেশিও বের করে বলা হয় যে এত বছরের পুরনো। ওটা আসবে পরে, আস্তে আস্তে পড়বে, যখন রেডিও অ্যাক্টিভ তখন বুঝতে পারবে ব্যাপারটা জটিল হয়ে যাবে।
ক্লিয়ার? বেসিক্যালি আমরা কি পেলাম তাহলে? আইসোটোপ কার হয়? অ্যাটম, একটাই অ্যাটমের আইসোটোপ হবে, তার বিভিন্ন রূপটাই বলবো আইসোটোপ। তার কি হবে আইসোটোপের সিমিলার ইয়েটা কি হয়? বেসিক অ্যাটমিক নাম্বারটা সেম, মাস নাম্বারটা ডিফারেন্ট। এই কনসেপ্টটা যদি মাথায় একবার ঢুকিয়ে নিতে পারো তাহলে মনে থাকবে সারা জীবন। অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট, এইটুকুই জাস্ট, আর কিচ্ছু না। আচ্ছা, নেক্সট আসবে হচ্ছে আইসোবার। আইসোবার, আইসোবার কি জিনিস? দেখো, আইসোবারের মধ্যে সিমিলারিটি কি দেখতে পাচ্ছ? আইসোবারের মধ্যে মাস নাম্বারটা সেম, কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। এবার অ্যাটমিক নাম্বার যখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে তখন এলিমেন্টও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হয়ে গেলে এলিমেন্টও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সালফার, এলিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেমটা কি থাকছে? সেম হচ্ছে, সরি, সেম থাকছে কি? সেম থাকছে মাস নম্বর। মাস নম্বরটা কি থাকছে? সেম। ডিফারেন্ট কি থাকছে? ডিফারেন্ট হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার হচ্ছে ডিফারেন্ট। এইটুকু কনসেপ্ট, শুধু এইটুকুই, আর কিচ্ছু না। এইটুকু মাথার মধ্যে যদি ঢুকিয়ে দাও সারা জীবন মনে থেকে যাবে। আইসোবার, মাস নাম্বার সেম, ডিফারেন্ট কি? অ্যাটমিক নাম্বার। তাদেরকে কি বলবো? আইসোবার। তারা একে অপরের আইসোবার। ক্লিয়ার? আমি যদি বলি আর্গনের একটা আইসোবারের নাম বলো। আর্গনের একটা আইসোবারের নাম কি? আর্গনের একটা আইসোবারের নাম হচ্ছে পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40, সেটা সালফার 40, ক্লোরিন 40। ক্লিয়ার? এটাকে বলছি হচ্ছে আইসোবার। বাট আইসোটোপ আর আইসোবারের মধ্যে ডিফারেন্টটা কি? আইসোটোপ হবে সেম এলিমেন্টের, আর আইসোবার হবে ডিফারেন্ট এলিমেন্টের। আর্গনের একটি আইসোবার পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার। তোমাকে যদি বলে যে পটাশিয়ামের একটা আইসোবারের নাম বলো, সেম আর্গন, যে কোনো একটা এর মধ্যে থেকে। ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি? মাস নম্বর সেম, ডিফারেন্ট পাচ্ছি অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, দেখে নাও, ডিফারেন্ট অ্যাটমের বা ডিফারেন্ট এলিমেন্টের সেম মাস নম্বর বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার হলেই তাকে বলবো আইসোবার। দেখা যাচ্ছে? তাকে বলবো হচ্ছে আইসোবার। ক্লিয়ার? আচ্ছা, এটার সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কেমিস্ট্রির বিষয় নয়, এটা জিওগ্রাফির বিষয়। এটা জিওগ্রাফিতেও কিন্তু একটা আইসোবার বলে একটা টার্মস তোমরা পাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা সম্পূর্ণ আলাদা জিনিস। সেখানে ওটা আইসোবার পাবে। সেখানের আইসোবারটা হচ্ছে যে সেম প্রেসার যদি থাকে কোনো একই ইসের রিজিয়নে, সেটাকে বলা হচ্ছে আইসোবার, আইসোবার লাইন। তো এখানকার আইসোবার আর ওখানের আইসোবারের মধ্যে অনেক ডিফারেন্স। যারা জিওগ্রাফির স্টুডেন্ট আছো তাদের কনফিউশনটা দূর করার জন্য আমি বলে দিলাম জাস্ট। ঠিক আছে? তাহলে আইসোবার শেষ, বুঝে গেছি। আচ্ছা, নেক্সট দেখবো হচ্ছে আইসোটোন। আইসোটোন, ছবি কি বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে ছবি ঠিকঠাক? আচ্ছা, আইসোটোপ, আইসোবার আর আইসোটোনের মধ্যে আইসোটোনের ডিফারেন্সটা হচ্ছে যে এতক্ষণ আমরা দেখেছিলাম যে মাস নম্বর সেম, অ্যাটমিক নাম্বার আলাদা, অথবা অ্যাটমিক নাম্বার সেম, মাস নম্বর আলাদা। এইখানে গল্পটা একটু আলাদা। এখানে মাস নম্বরও সেম হবে না, অ্যাটমিক নম্বরও সেম হবে না। মাস নম্বরও সেম নয়, মাস নম্বরও ডিফারেন্ট। অ্যাটমিক নম্বর যে আছে
নম্বর হচ্ছে ডিফারেন্ট, তাহলে সেমটা কি, এর উপর বেস করে আমরা একে আইসোটোন বলবো। এলিমেন্ট কিন্তু আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট। এখানে দেখো যে একটা জিনিস লক্ষ্য করো যে সোডিয়ামের মাস নম্বর কত আছে, সোডিয়ামের মাস নম্বর আছে 23, অ্যাটমিক নম্বর কত আছে 11। ম্যাগনেসিয়ামের মাস নম্বর কত আছে, ম্যাগনেসিয়ামের মাস নম্বর আছে 24, অ্যাটমিক নম্বর আছে 12। তো বলে দিলাম, দেখলাম মাস নম্বর আলাদা, ওটা 23 এটা 24, অ্যাটমিক নাম্বার ওটা 11 এটা 12, তাহলে সেম কি, একটা সিমিলারিটি আছে যার জন্য তো বলছি এদেরকে, তাই তো? সেম কি হতে পারে? তাহলে একটা জিনিস বলো যে সোডিয়ামের মধ্যে নিউট্রন ইলেকট্রন কটা আছে, সোডিয়ামে অ্যাটমিক নাম্বারটাই তো ইলেকট্রন সংখ্যা স্টেটে রয়েছে, তাহলে ইলেকট্রন আছে 11টা। প্রোটন কটা আছে, প্রোটনটাই তো অ্যাটমিক নাম্বার 11টা। নিউট্রন কটা আছে, নিউটন কি করে বের করি, মাস নম্বরের মধ্যে থেকে যদি মাস নম্বর সমান সমান যদি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা হয়, তাহলে শুধু নিউটন সংখ্যা বের করতে পারবো না, মাস নম্বর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই তো নিউটন সংখ্যা পেয়ে যাবো। মাস নম্বর কত আছে এখানে 23, মাস নম্বর আছে 23 আর অ্যাটমিক নাম্বার আছে হচ্ছে 11, তাহলে প্রোটন সংখ্যা কত 12, তাই তো? আবার এই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মাস নম্বর আছে 24, প্রোটন সংখ্যা আছে 12, নিউটন সংখ্যা কত 12, তাই তো? ক্লারিটি কি আসলো, ক্লারিটি নিউটন সংখ্যা। তাহলে যখন দুটো ডিফারেন্ট এলিমেন্টের মধ্যে মাস নম্বর এবং অ্যাটমিক নম্বর দুটোই আলাদা থাকবে, বাট প্রোটন নিউটন নাম্বার যদি সেম থাকে, তখন তাদেরকে কি বলবো, তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো আইসোটোন, আইসোটোন। ক্লিয়ার? প্রোটন নাম্বার আলাদা, মাস নম্বর আলাদা, সেম কি নিউট্রন নাম্বার। ক্লিয়ার? এখানে দেখো আরো एग्जांपल রয়েছে, ফুলারিন ফ্লুরিন রয়েছে, ফ্লুরিনের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9 আর মাস নাম্বার হচ্ছে 19, নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, মাস নাম্বার হচ্ছে 20। তারপরে দেখো এর ক্ষেত্রেও নিউটন সংখ্যা পাবে হচ্ছে 10 আর এর ক্ষেত্রেও নিউটন সংখ্যা পাবে হচ্ছে 10। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এরা একে অপরের আইসোটোন, আবার ফ্লুরিন আর হচ্ছে নিয়ন এরা একে অপরের আইসোটোন। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা এবার একদম? পরের দিন যেন আমি যদি ক্লাসে জিজ্ঞেস করি বা শুধুমাত্র যেন আইসোটোন বললেই আমার সঙ্গে সঙ্গে যেন অ্যান্সার চলে আসে যে এটা হচ্ছে আইসোটোন, ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল সহ। স্যার এক্সাম্পল গুলো তো লিখে নিয়ে দেখেছো এক্সাম্পল গুলো, এক্সাম্পল গুলোই দেবে পরীক্ষাতে, পরীক্ষাতে এক্সামে এক্সাম্পল গুলোই আসবে, সাথে সাথে কনসেপ্টটা তো আসবে, কনসেপ্টের ব্যাপার না থাকলে তুমি এক্সাম্পল করবে কি করে? এরকম আরো প্রচুর প্রচুর আইসোটোন রয়েছে, এই যে যেমন দেখো কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন, এদের তিনজনের সেম নিউটন সংখ্যা, এটা হচ্ছে C14 এর কার্বনের আইসোটোপ একটা, নাইট্রোজেন 15 নাইট্রোজেনের একটা আইসোটোপ, আর পিওর অক্সিজেন, এরা তিনজন কিন্তু একে অপরের আইসোটোন। ওই যে পিরিয়ডিক টেবিলের শেষের দিকে
আরে অ্যাক্টিনিন কোথায়, অ্যাক্টিনিন সেটা, রেডিয়াম, এরা একে অপরের আইসোটোন। ক্লিয়ার? বাড়ি যাবে? গরম লাগছে? কি সমস্যা, কি বলো, সমস্যা খুলে বলো। গরম তো একটু লাগবে, গরম তো পড়বে। বাড়ি কোথায় তোমার? সোনারপুর। গরম নাই? একটু গরম আছে, গরম পড়বে, আরো পড়বে, অসুবিধা নেই, এর মধ্যেই পড়াশোনাটাও করতে হবে। ক্লিয়ার? এ পর্যন্ত হয়ে গেছে। এবার এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোটোন, তিনটে টার্মস বললাম। এই তিনটে টার্মস হচ্ছে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বারের সাথে রিলেটেড। কিন্তু এই টার্মটার সাথে রিলেটেড আরেকটা টার্মস রয়েছে কেমিস্ট্রির ভাষায়, সেটা হচ্ছে আইসোমার। এদের থেকে একটু ডিফারেন্ট, কিন্তু যেহেতু টার্মসটার সাথে রিলেটেড, আমরা একবার একটু সেটাও একটু একবার চেক দেখে নিই নাকি। বলতে অনেকটাই ডিফারেন্ট। এতক্ষণ অ্যাটমিক নাম্বার মাস নাম্বার নিয়ে গল্প হচ্ছিল, এবার হচ্ছে দেখো আইসোমার। আমি যদি সিম্পলি আইসোমারিজম এখানে পড়ানো উচিত না, মানে এই চ্যাপ্টারে পড়ানো উচিত না, পড়ানো উচিত অর্গানিক কেমিস্ট্রিতে গিয়ে। বাট তারপরেও টার্মসটার জন্য আমি একটু বলে রাখি যে আইসোমারটা কি জিনিস। যখন কোনো কম্পাউন্ডের, বিশেষ করে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যে একটা কেমিক্যাল ফর্মুলা থাকে, তাই তো? একটা ফর্মুলা থাকে আর একটা স্ট্রাকচার থাকে। এই যে যে আছে, এটা হচ্ছে কি, H2 H4 3H4, এটা হচ্ছে প্রোপাইনের স্ট্রাকচার। H4 হচ্ছে। এইবার এর নর্মাল বেসিক স্ট্রাকচারটা কি হওয়া উচিত? বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এটা হওয়া উচিত, একটা কার্বন ট্রিপল বন্ড, দুই একটা একদিকে CH3 একদিকে হাইড্রোজেন, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার হওয়া উচিত। কিন্তু কোনো কোনো সময় এইরকম স্ট্রাকচারও তৈরি করে। এবার দেখো এক্ষেত্রেও কি আছে, কার্বনের কত সংখ্যা কত, 3টে, হাইড্রোজেন কত কটা আছে, এখানে দুটো, এখানে দুটো, 4টে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা শুধু স্ট্রাকচারের, ফর্মুলাটা এক সেম। এখানে দেখো সিমিলার জিনিস, কার্বন কটা আছে, 1 2 3, হাইড্রোজেন কটা আছে, 4টে, এখানেও C3H4, এখানেও C3H4, এখানেও C3H4। বাট যখন এদের কেমিক্যাল ফর্মুলা যখন এক, কিন্তু ডিফারেন্স কি, এদের অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স বা এদের স্ট্রাকচারের ডিফারেন্স যদি হয়, বা ডিফারেন্ট স্ট্রাকচার যদি হয়, তখন তাদেরকে আমরা বলবো আইসোমার। হ্যাঁ, নামটাও আলাদা হয়ে যায়। এটা হচ্ছে প্রোপাইন বা প্রোপঅনাইন, এটা হচ্ছে প্রোপাডাইন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? মানে ব্যাপারটা একটু জটিল হয়ে গেল, যদিও এই চ্যাপ্টারের সাথে রিলেটেড নয়, কিন্তু ব্যাপারটা জাস্ট এটুকু ইয়ে করে রাখো যে যদি ডিফারেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে বা কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে যে তার সেম যদি কেমিক্যাল ফর্মুলা থাকে, কেমিক্যাল ফর্মুলা যদি সেম থাকে, আর যদি অ্যারেঞ্জমেন্টটা যদি ডিফারেন্ট হয়, অ্যারেঞ্জমেন্টটা যদি কখনো এমন কখনো এমন কখনো এমন, এরকম যদি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হয় বা স্ট্রাকচারটা যদি ডিফারেন্ট হয়, তখন তাকে আমরা বলবো, এই যে এই ব্যাপারটাকে, সম্পূর্ণ ব্যাপারটাকে বলবো আইসোমারিজম বা আইসোমার। এরা একে অপরের আইসোমার। ক্লিয়ার? এটা যেমন একটা এক্সাম্পল, এখানে দেখো এক্সাম্পল C3H6O, প্রোপানলের প্রথম, এটা হচ্ছে প্রোপানল, এটা হচ্ছে প্রোপোপানল, স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। এবার
আইসোমারিজম নর্মালি দু রকমের হয়, একটা স্ট্রাকচারাল আইসোমারিজম আর একটা ফাংশনাল আইসোমারিজম। ও আসবে আর একটু ডিটেলসে যখন পড়বো তখন। আপাতত জেনে নিলাম এটা এটা এই ধরনের ব্যাপার যদি থাকে তখন সেটাকে বলি আইসোমার। ক্লিয়ার? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, চারটে টার্মস একদম মাথার মধ্যে সেটা ভালো। ক্লিয়ার? আপাতত অ্যাটমের যে স্ট্রাকচার শেষ, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কতগুলো অ্যাটমের অ্যাটমিক মডেল আমাদেরকে দেখে রাখতে হবে। অ্যাটমিক মডেলস, আমরা অ্যাটমের ভিতরের জিনিসপত্র দেখছিলাম। এই ভিতরের জিনিসপত্রটা এত ডেভেলপলি আমরা কি করে জানতে পারলাম, কি করে এই যে ব্যাপারগুলো অ্যাটমিক মডেল আমাদের। ফার্স্ট কি আসছে আমাদের অ্যাটমিক মডেলস এর মধ্যে? ফার্স্ট যদি দেখি, ফার্স্ট অ্যাটমিক মডেল, টাইম কি টাইম হয়ে গেছে? ফার্স্ট অ্যাটমিক মডেল ডাল্টনের অ্যাটমিক মডেল, যেটা ওই যে বললাম যে প্রথমেই ডাল্টন যে হাইপোথিসিস দিল, দিয়েছিল তার উপর বেস করে ডাল্টনের অ্যাটমিক মডেলটার নাম হচ্ছে বিলিয়ার্ড বল মডেল বা স্ফেয়ার মডেল। ডাল্টনের মডেলটাকে আমরা বলি হচ্ছে ডাল্টনস বিলিয়ার্ড বল মডেল বা সলিড স্ফেয়ার মডেল। কত সালে ইন্ট্রোডিউস হয়, পাবলিশ করে 1803। এই যে ইয়ারগুলো আমি সেপারেটলি দেখাচ্ছি এখন এই কারণেই যে ইয়ারগুলো দরকার মনে হচ্ছে। 1883-তে ডাল্টন তার বিলিয়ার্ড বল মডেল দিয়েছিল, বা ডাল্টন যে মডেল দিয়েছিল এটা হচ্ছে নর্মালি বিলিয়ার্ড বল। তোমরা দেখেছো এই টেম গুলোতে যেগুলো খেলা হয়। বিলিয়ার্ড বলটা কি হয়, একদম সলিড স্পেয়ার হয়, ভিতরে কোনো ফাঁপা জায়গা থাকে না, সেটাকে নর্মালি ব্রেক হয় না, খুব তাড়াতাড়ি ভাঙে না। এটা হচ্ছে সেই বিলিয়ার্ড বল মডেল, যেখানে ডাল্টন যে কি কি বলেছিল ইয়ে সম্পর্কে সেটা একটু লেখা রয়েছে। এলিমেন্টার সেম এলিমেন্টস, সেম এলিমেন্টের আইসোটোপরা সেম সেম দেখতে হবে, ওর মাঝখানে কোনো কম্পাউন্ডার ফর্ম টু অর মোর এলিমেন্টের সাথে জয়েন হবে, এই সব যেগুলো ডাল্টনের থিওরি যেটা বলেছিল, যখন কম্বিনেশন হবে তখন একাধিক এলিমেন্টের সাথে জয়েন করবে, ভেতরে ফাঁকা নেই, মুক্ত মুখ যে সমস্ত যা বলেছিল এই মডেলের উপর বেস করে বলেছিল। এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের অ্যাটমিক মডেলের হচ্ছে ফার্স্ট লেভেল। কবে হয়েছিল? 1803। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে ডাল্টনস অ্যাটমিক মডেল। ক্লিয়ার? আচ্ছা, হয়ে যাচ্ছে পড়া, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে কি? আচ্ছা, 2 নম্বরে দেখো থমসনের পাম্প পুডিং মডেল। জে থমসনের পাম্প পুডিং মডেল। থমসনের পাম্প পুডিং মডেলে যেটা বলা হয় সেটা হচ্ছে যে পাম্প কেক দেখেছো? কেক বা তোমার হাতের যে তালুটা, এর মধ্যে যদি অনেকগুলো নেগেটিভ চার্জ এলিমেন্টকে, নেগেটিভ চার্জ এলিমেন্ট এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এরা কি করবে? ফ্লোট করতে থাকবে ভেতরে, তাই তো? এই জিনিসটাই হচ্ছে পাম্প পুডিং মডেল। নেগেটিভলি চার্জ পার্টিকেলটা একটা পজিটিভ এরিয়ার মধ্যে সুইম করে বেড়ায়, সেটাই বলে হচ্ছে জে থমসন কত সালে? 1804 সালের দিকে পাবলিশ করে। হচ্ছে বেসিক মডেল, যেটার কোনো বলবো এটা অ্যাকুরেট নয়, এটা হচ্ছে শুরুর দিককার বেসিক স্ট্রাকচার। মডেলগুলো পাবলিশ হয়েছিল, এখান থেকে আমাদের বর্তমান যে মডার্ন যে অ্যাটমিক মডেল যা আছে এটা ইভলভ হয়েছিল এখান থেকে।
মানুষের পূর্বপুরুষ যেমন বাদর ছিল, ঠিক তেমনি এখনকার মডেলের পূর্বপুরুষ হচ্ছে এরা। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল এটাই হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের 2D মডেলের মধ্যে সব থেকে সেরা হচ্ছে রাদারফোর্ডের স্ট্রাকচার, যেটা এখনো আমাদেরকে ছোটবেলা ছোট ছোট বাচ্চাদের বইপত্রতে এই মডেলটা আমরা দেখি। এই মডেলটা কবে পাবলিশ করেছিল রাদারফোর্ড? 11। আর এইখানে এই যে টার্মসটা লিখিয়েছি, এই টার্মসটা লিখিয়েছি এই কারণে এটা মডেলটার গুরুত্ব বোঝানো। 1911-তে পাবলিশ হয়েছিল কোথায়? ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। নামটাও এখন মনে রাখতে হবে। হ্যাঁ, মডেল ইউজ করেছে, এক্সপেরিমেন্টটা তো 7 থেকে চলছে। এটা অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম যেটা পাবলিশ করেছিল সেটার এটা তো অ্যাডভান্স ইয়েটা শো করছি, যে তারপরে অনেকবার টিয়ে করে কি বলে চেঞ্জ পেঞ্জ যা কিছু করে এটা ফাইনাল মডেলটা আমি তোমাকে দেখাচ্ছি ছবিতে। যেখানে মাঝখানে যে জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস, তার মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে, যেটা না হচ্ছে পজিটিভ, আর থাকে হচ্ছে নিউট্রন, যেটা হচ্ছে জিরো, সরি এটা তো পজিটিভ, যেটা হচ্ছে নিউট্রন, যেটা চার্জ হচ্ছে জিরো, তাই তো? প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? এরা দুজনে মিলে থাকে নিউক্লিয়াসের মধ্যে। আর ইলেকট্রন গুলো কি করে ঘুরে বেড়ায় সারাউন্ডিং এ? কোনো একটা নির্দিষ্ট পথে নয়, কোনোটা এইভাবে ঘুরছে, কোনোটা এভাবে ঘুরছে। ক্লিয়ার? কোনো অ্যাটমটা কোনো ইলেকট্রনটা এই যে এই ওয়েতে ঘুরছে, আবার কোনো ইলেকট্রন আমরা দেখবো যে সেটা এই যে এই এত দূর এরিয়া নিয়ে ঘুরছে। ক্লিয়ার? এবার এই মডেলটাই এখনো পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে দেখানো হয়, এবং তোমাদের ছোটবেলায় তোমরা এই মডেলটাই দেখে এসছো। ক্লিয়ার? আচ্ছা, রাদারফোর্ডের পরে যে ভদ্রলোক মডেল নিয়ে কাজ করে তার নাম হচ্ছে নেলস বোর। নাম শুনেছো? নেলস বোর। নেলস বোরের মডেলটাকে বলা হচ্ছে প্ল্যানেটারি মডেল, যেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের যেরকম আমাদেরকে দেখানো হয় ঠিক সিমিলার মডেল হচ্ছে এটা। সোলার সিস্টেমে সানকে বেস সূর্যকে বেস করে চারদিক দিয়ে প্ল্যানেটটা ঘোরে, এখানে নিউক্লিয়াসকে বেস করে ইলেকট্রনটা ঘোরে। এবার ইলেকট্রনটা কিভাবে ঘোরে? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাই তো? এই কক্ষপথের ব্যাপারটা প্রথম ইন্ট্রোডিউস হয় এই সময়, যে কে অরবিট, এল অরবিট, এম অরবিট, এই যে ব্যাপারগুলো এই সময় ইন্ট্রোডিউস হয়। ক্লিয়ার? তাহলে বোরের প্ল্যানেটারি মডেলের একটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বোরই ফার্স্ট টাইম বলে, নেলস বোর বলে যে ইলেকট্রনগুলো যে একটা নির্দিষ্ট কক্ষপথে যে ঘুরছে তা শুধু নয়, এরা কখনো কখনো অরবিট চেঞ্জও করে। কখনো কখনো এরা অরবিট চেঞ্জ করে। কি করে চেঞ্জ করে? যদি বাইরের অরবিট থেকে ভেতরের অরবিটে যায় তাহলে এনার্জি রিলিজ হয়, বাইরের থেকে ভেতরে গেলে এনার্জি রিলিজ হয়। আবার যদি ভেতর থেকে ভেতরের অরবিট থেকে যদি বাইরের অরবিটে যায় তাহলে পরে এনার্জি বাড়ে না, বাইরে থেকে এনার্জি দিতে হবে ওকে তখন। কেন? কারণ হচ্ছে এটাকে বলে হচ্ছে এই যে অরবিট গুলো একটা হচ্ছে লোয়ার এনার্জি অরবিট, একটা হচ্ছে হায়ার এনার্জি অরবিট। যত বাইরের দিকে যাব তত হায়ার এনার্জি অরবিট, যত ভেতরের দিকে যাব তত লোয়ার এনার্জি অরবিট। ক্লিয়ার? এবার এটার একটা থিওরি আছে, সিম্পল একটা থিওরি, যেটা কোনো কাজে লাগে না, কিন্তু থিওরিটা পড়তে হয়। মানে কাজে লাগে না বলতে
তোমাদের কোনো কাজে লাগবে না, কিন্তু থিওরিটা পড়তে হবে, জাস্ট জেনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে এনার্জি যে রিলিজ হবে, সে এনার্জি কতটা রিলিজ হবে বা কতটা পরিমাণে এনার্জি পাবো, কতটা পরিমাণে এনার্জি দিতে হবে। একটা ইলেকট্রনকে আমি যদি কে অরবিট থেকে আমি যদি এল অরবিটে নিতে যাই, কে অরবিট থেকে যদি এল অরবিটে নিতে যাই, তাহলে পরে আমাকে কতটা এনার্জি বাইরে থেকে দিতে হবে। মানে ব্যাপারটা এইভাবে বোঝার চেষ্টা করো যে একজন ভেতরে রয়েছে, ভেতরের দিকে রয়েছে, তাকে টেনে আমি বাইরে করবো, শক্তি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আর একজন রয়েছে, তাকে আমি ঠেলে ভেতরে ঢুকিয়ে দেবো, শক্তি কম লাগবে। ব্যাপারটা হচ্ছে এটা, যখন আমি ভেতর থেকে বাইরে থেকে ভেতরে পাঠাবো, তখন ভেতর থেকে তো প্রেশার দেবে, ঠেলে বের করে দিতে চাইবে, ঢুকতে দিতে চাইবে কি? চাইবে না, তার জন্য এনার্জি রিলিজ করবে। আর আমি যদি ওকে টেনে বের করতে চাই, ও তো টেনে ধরে রাখবে, তখন আমাকে বেশি এনার্জি দিয়ে টানতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার এই এনার্জি কতটা রিলিজ হবে সেটা ডিপেন্ডস করছে হচ্ছে এই যে একটা সিম্পল থিওরির উপরে, সেটা হচ্ছে ডেল্টা ই, সেটা হচ্ছে এনার্জি ইকুয়ালস টু হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর হচ্ছে ভি। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা কত? ভ্যালু 6.026 প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর ভিটা হচ্ছে একটা ফোটনের ফ্রিকোয়েন্সি। ফোটনের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ভি। দুটো যখন ইয়ে হবে, সেটা হচ্ছে পাবো হচ্ছে কতটা এনার্জি রিলিজ হয়েছে বা এনার্জি আমাকে দিতে হবে, সেটার ডিফারেন্সটা, হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলের এনার্জির ডিফারেন্সটা এই থিওরি দিয়ে পাবো। থিওরিটা কিছু না, ইকুয়ালস টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ভি বা এইচ ভি। এইচটা একটু এরকম করে লিখবে যাতে করে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বোঝা যায়, মনে রাখার চেষ্টা করবে, আর কিছুই না। হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এর মধ্যে কিছু নেই আর। প্ল্যানেটারি মডেলটা এখানে যেরকম 2D তে যেরকম ভাবে দেখছি, ব্যাপারটা এরকমটা নয়। তোমরা আমাদের যে সোলার যে সিস্টেমটা আছে, সেটা তোমরা দেখেছো তো নর্মালি 3D তে, মাঝখানে এরকম ভাবে ঘুরছে, এই দিক দিয়ে যেভাবে ঘুরছে, মানে ওই রাদারফোর্ডের যে মডেলটা ছিল ওটারই একটু অ্যাডভান্স মডেল। এখানে শুধু অরবিট গুলো ডিফাইন করা হয়েছে আলাদা করে। ক্লিয়ার? শেষ, এরপর আর কিছু নাই। এটা হচ্ছে লাস্ট কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, সব থেকে অ্যাডভান্স মডেল এটা। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এটাকেই ইলেকট্রন ক্লাউড মডেলও বলে। আবার এটারই একটা অ্যাডভান্স ইয়ে হচ্ছে ওয়েভ মেকানিক্যাল মডেল, বা যেটাকে আমরা এখন মডার্ন ইয়ে বলি, সেটা দেখবো এরপরে। তো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল হচ্ছে ডেভেলপ হয় হচ্ছে 1926-এ। এতক্ষণ আমরা অরবিট ফরবিট দেখছিলাম, ইলেকট্রন গুলো ঘুরছিল। এখানে বলছে, এখানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে বেসিক্যালি এই তিনজনের নামই মানে হাইলাইট করা হয়। সব থেকে বেশি যেটা বলা হয় সেটা হচ্ছে হাইজেনবার্গের মডেল, হাইজেনবার্গের ইলেকট্রন ক্লাউড থিওরির উপর, বা হচ্ছে তোমার আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর বেস করে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, অথবা এরউইন স্কোয়েডিঙ্গারের যে আরে প্রনাউন্সিয়েশনই তো ঠিক, স্কোয়েডিঙ্গার এর যে তোমার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের উপর বেস করে তৈরি হয়েছে আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, যেখানে বলেছে যে এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন নিজেদের মধ্যে সবসময় ইন্টারচেঞ্জ করছে, জায়গা চেঞ্জ করছে, এবং সেটা একটা কোয়ান্টামিক রিদমের উপর বেস করে, 1 নম্বর। আর ইলেকট্রন গুলো যে অরবিটে যে ঘুরছে, এরা একটা পার্টিকুলার জায়গা দিয়ে ঘুরছে না, একটা নির্দিষ্ট রাস্তা দিয়েই যে ঘুরবে তা নয়। এরা যে এরিয়া, যে জায়গাটা দিয়ে ঘুরবে, সেই জায়গাটা সম্পূর্ণ রেডিয়াসটাকেই ও একটা নেগেটিভলি চার্জ ইয়ে তৈরি করবে, যেটাকে বলে ইলেকট্রন ক্লাউড। সিম্পল ভাষায় যদি বলা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। ক্লিয়ার? দেখতে কেমন হবে মডেলটা? এই যে এগুলো সব, এই যে রেড ডট গুলো আমরা দেখছি, এটা হচ্ছে ইলেকট্রনের ক্লাউডের পজিশন, আলাদা আলাদা অ্যাটমিক স্ট্রাকচার। আচ্ছা, আবার এর সাথে সাথে এই যে লুইস বগলি বলেছিল যে ইলেকট্রন
এটা হচ্ছে ওয়েব, ইলেকট্রন হচ্ছে ওয়েব প্রপার্টিসে বেস করে ঘোরে। ইলেকট্রন ক্লাউড বললো তোমার হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর বেস করে হাইজেনবার্গের তোমার হচ্ছে ইলেকট্রন ক্লাউড, সরি তোমার হচ্ছে এরুইনের হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার বলতে কোয়ান্টাম নাম্বার তো এত সিম্পলি ভাবে বোঝানো যায় না ব্যাপারটা। যে তুমি ধরো যে নিউক্লিয়াসের মধ্যে যদি যে রিদমে একটা কম্পন তৈরি হয় সেটার উপর বেস করে কোয়ান্টাম নাম্বার আসে। এত এক লাইন এত এইভাবে বোঝানো করা সম্ভব নয়। নর্মাল যে প্রবাবিলিটি সেটার উপর বেস করে বানানো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন প্রবাবিলিটির উপরে। ইলেকট্রন ওয়েভ পার্টিকেল যে বলবে যে এই যে ক্লাউডের সাথে সাথে ওয়েভের মতো করে ঘোরে, ও একটা জটিল কমপ্লেক্স ব্যাপার। কিন্তু মডার্ন কেমিস্ট্রি পড়তে গেলে এই কমপ্লেক্স জিনিসটাই পড়তে হয়, ঠিক আছে? আমি চাই না যে তোমার উপরে প্রেশার তৈরি হোক। হ্যাঁ, তুমি শুধু নামগুলো জানবে আর পারলে সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। কে দেয় মেইনলি কেমিক্যাল তোমার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলটা বলে হচ্ছে এর নামেই চলে, আর এরউইন স্টিনজিঙ্গারের নামেই চলে। আর হচ্ছে তোমার ইলেকট্রন ক্লাউড মডেল যেটা সেটা হাইজেনবার্গের নামে চলে, কিন্তু দুটো একসাথে দুজনে কম্বাইন করে এটা করেছিল, ঠিক আছে? যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে পরে ডিফারেন্ট ডিফারেন্ট নাম ইউজ করবে, আর যদি সিম্পল একজনের মানে একসাথে দিয়ে দেয় তাহলে দুটো তিনটা নাম ইউজ করবে। তো এটা হচ্ছে মানে লাস্ট পর্যন্ত যে মডেলগুলো মানে ইন্ট্রোডিউস হয়েছিল তার লাস্ট ফর্ম হচ্ছে এটা। কিন্তু আমাদের মডার্ন কেমিস্ট্রি বলছে যে সবারই তো কিছু কিছু প্রিন্সিপাল ঠিক ছিল। যেমন হচ্ছে রাদার এই যে যেমন ওই যে বললাম যে এখানে যেমন এমএল কে অরবিট ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা তো আমরা মানছি এখনো। এলএম কে যে অরবিট গুলো এটা তো মানছি। আবার এখানে যেমন বলেছে এই যে এটার সাথে সাথে এখানে সাব অরবিটাল আসবে, এফপিডিএফ কোথায় গেল, এসপিডিএফ, সাব অরবিটাল আসবে। সাব অরবিটালের ব্যাপারগুলো এখানে ইন্ট্রোডিউস হয়। তো সাব অরবিটাল পড়বে, পিরিয়ডিক টেবিল যখন পড়াবো তখন সাব অরবিটাল পড়িয়ে দেবো। এস অরবিট, এস সাব অরবিট, ডি সাব অরবিট আর এফ সাব অরবিট। আর এই সাব অরবিটের পর নাম সাথে সাথে এদেরকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লকের এলিমেন্টও পড়তে হবে। এই যে জিনিসগুলো এগুলোও তো রয়েছে। কাউকে তো ঠিকঠাক মানে সবাই যে সবকিছু একদম বাদ দিয়ে তো দেওয়া যাচ্ছে না। তার জন্যে যেটা এখনকার সময়ে সব থেকে লেটেস্ট যে মডেলটা ইউজ করা হয় সেটা হচ্ছে মডার্ন অ্যাটমিক মডেল অথবা ওয়েভ মেকানিক্যাল মডেল। এটা এবার দেখো, ওটা হচ্ছে এক্সাক্ট ফ্রেম আর এটা হচ্ছে ডায়াগ্রাম। বোঝা যাচ্ছে কিছু? কিচ্ছু কি বোঝা যাচ্ছে এর মধ্যে? হ্যাঁ, মাকড়সার জালের মতো। এখানে বলেছে মাঝখানে যে জায়গাটা যে ইয়েটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস, আর ওর পাশ দিয়ে ইলেকট্রন গুলো এইরকম ওয়েভ ফর্মে ঘোরে। আর সেটাই ডায়াগ্রাম করলে হচ্ছে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 4 নম্বর অরবিট। এটা হচ্ছে 4 নম্বর অরবিট। 4 নম্বর অরবিটের ইলেকট্রন গুলো ঠিক এইভাবে ঘুরবে। এটা হচ্ছে নর্মাল অরবিটের যে স্ট্রাকচারটা আমরা দেখি, এটা সাধারণভাবে বোঝানো হয় যে এটা হচ্ছে অরবিট। বাট ইলেকট্রন গুলো কখন এই যে এইভাবে, কখনো সরি এইভাবে, আবার কখনো হচ্ছে তোমার এরকম করে ঘুরতে থাকে। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের লেটেস্ট। আর এটাকে যদি আমি মানে ইলেকট্রন কি বলে মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে পরে এই যে এরকম একটা বস্তু আমরা দেখতে পাই, এক্স্যাক্টলি এইরকম অবস্থা চলে। ইলেকট্রন গুলো এইভাবে ওয়েব ফর্মে ঘুরতে পারে।
অন্বেষা, কুমারেশ, শুভদীপ, আর কে কে আছে? স্যার কমলিকা। বোঝা গেল নাকি কিছু সব মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। দেখো, স্যার, বোঝা না বুঝে গেলে গেছি। পরে একবার বলবে, দুইবার বলবে, আমি চেষ্টা করব আর একবার ইয়ে করে দেওয়ার। এটা শেষ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, পরের দিন ঠিকঠাক পড়াশোনা করবে। আমি কিন্তু কোশ্চেন দিয়ে দেবো পরের দিন, দুটো চ্যাপ্টার মিলিয়ে। দুটো চ্যাপ্টার বলতে ওই আগের চ্যাপ্টারে আর কেমিস্ট্রির এই চ্যাপ্টার মিলিয়ে একসাথে দুটো ইসে কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে? চলে চলে গেছে সব? হ্যাঁ, স্যার।